তেজস্ক্রিয়তা সম্পর্কে জানতে হলে আমাদের একটু পরমাণুর গঠন সম্পর্কে জানতে হবে। তো আমরা একটা পরমাণুর গঠন একটু দেখে নেই। এই হলো একটা পরমাণুর গঠন। পরমাণুর কেন্দ্রে থাকে হলো ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধানহীন বা চার্জহীন কণা নিউট্রন, এবং এই প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি করে হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 82 এর উপরে হয় সাধারণত সে সকল মৌলগুলি অস্থিতিশীল হয়, আনস্টেবল হয়। তবে 82-র উপরে পারমাণবিক সংখ্যা হলেই যে আনস্টেবল হবে এমন কথা নেই। পরবর্তীতে দেখা গেছে অন্যান্য মৌলগুলিও আনস্টেবল হয়, এবং আনস্টেবল হওয়ার কারণে তাকে স্টেবল হতে হলে তার নিউক্লিয়াস থেকে বিভিন্ন প্রকার বিকিরণ ঘটাতে হয়, এবং এই বিকিরণটা স্বতঃস্ফূর্তভাবে হতে থাকে। বাইরের তাপ, চাপ, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দ্বারা একে হ্রাস, বৃদ্ধি তথা প্রভাবিত করা যায় না। এই বিকিরণই আসলে তেজস্ক্রিয়তা। আমরা এখন তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা একটু ভালোভাবে জেনে নেই। তেজস্ক্রিয়তা পরমাণুর অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো যে প্রক্রিয়ায় কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে সেই প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। সাধারণত ভারী মৌলগুলি অস্থিতিশীল হয়। তাহলে ভারী মৌলগুলির নিউক্লিয়াস থেকে যে প্রক্রিয়ায় তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নির্গত হয় সেই প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে। তো তেজস্ক্রিয়তার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হলে আমাদের একটু আইসোটোপ সম্পর্কে একটু জানতে হবে। আইসোটোপটা কি? একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। ভর সংখ্যা হলো কি? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। একই মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ওই সকল পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন একটা মৌলের বিভিন্ন প্রকার পরমাণুর কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে, আর ভর সংখ্যার পরিবর্তন হয় আসলে নিউট্রন সংখ্যার পরিবর্তনের কারণে। তার মানে একটা মৌলের বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ঠিকই থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ওই মৌলের বিভিন্ন আইসোটোপ তৈরি হয়। তো আমরা একটা মৌল যদি দেখি, যে একটা মৌল আছে হলো কার্বন 12, একটা মৌলের 3টা পরমাণু আছে হলো কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। এটাকে আবার এমনি লেখা হয় যে 12 হলো ভর সংখ্যা, 6 হলো পারমাণবিক সংখ্যা, এই হলো কার্বন। এটাকে আবার এমনি লেখা হয় 13 হলো ভর সংখ্যা, 6 হলো প্রোটন সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা এটা হলো কার্বন। আবার এইটাকে এমনি লেখা হয় 14, 6 কার্বন। তো এই মৌলের মধ্যে ভর সংখ্যা এ হলো 12, তারপরে প্রোটন সংখ্যা হলো 6, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 12 - 6, 6। 13 কার্বনের ভর সংখ্যা হলো 13, প্রোটন সংখ্যা হলো 6, আর নিউট্রন সংখ্যা কত হবে? 13 - 6 সমান হলো 7। এই কার্বনের ভর সংখ্যা হলো 14, প্রোটন সংখ্যা 6, আর নিউট্রন সংখ্যা হলো 14 - 6 সমান হলো 8। এই যে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট এই 3টা পরমাণু কার্বনের, এই 3টা পরমাণুকে কার্বনের আইসোটোপ বলা হয়। এদের মধ্যে এই যে 14 ভর সংখ্যা বিশিষ্ট যে কার্বনটা আছে, এই কার্বনটা হলো প্রকৃতিতে অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হয়, এবং এইটা থেকেই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটে, এবং তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ হওয়ার পর
এই কার্বন পরমাণুটা কিন্তু আর কার্বন পরমাণু থাকে না, এটা অন্য একটা পরমাণুতে পরিণত হয়। তো আমরা এবার দেখব যে পরমাণুর নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেগুলি আসলে কি কি। সেগুলি হলো, একটা হলো আলফা রশ্মি বা আলফা কণা, আর একটা হলো বিটা রশ্মি বা বিটা কণা, আর একটা হলো গামা রশ্মি। তো এখন আমরা আলফা রশ্মি সম্পর্কে একটু বিস্তারিত জানব। আলফা রশ্মি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের একটু হিলিয়াম যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেইটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো হিলিয়ামের ভর সংখ্যা হলো 4 আর প্রোটন সংখ্যা হলো 2, এবং প্রোটন সংখ্যা যদি 2টা হয় তার ইলেকট্রন সংখ্যাও 2 হবে। তাহলে এখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হলো 4 2 He, 2টা ইলেকট্রন চলে গেলে এটা হবে 2+। এই 4 2 হিলিয়াম 2+, এটাকে বলা হয় হলো হিলিয়ামের নিউক্লিয়াস। অর্থাৎ এই অংশটুকু ইলেকট্রন যখন চলে যাবে, ইলেকট্রন চলে যাওয়ার পর যে অংশটুকু, এইটুকু শুধু নিউক্লিয়াসের মধ্যেই থাকে, এই জন্য এটার নাম হলো কি? হিলিয়াম নিউক্লিয়াস। এখন আসি আলফা কণার ক্ষেত্রে। আলফা কণা আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস। এই যে হিলিয়াম নিউক্লিয়াসটা এভাবে লেখা হয়। আলফা কণা একটি ধনাত্মক চার্জযুক্ত কণা। আলফা কণা একটি ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দিয়ে একে বা এর গতিপথকে প্রভাবিত করা যায়। আলফা কণার ভর সবচেয়ে বেশি কত? 6.64 × 10⁻⁻27 কেজি। আলফা কণা বাতাসের অণুপরমাণুকে তীব্রভাবে আয়নিত করতে পারে। আলফা কণার ভেদন ক্ষমতা অনেক কম, এটা শুধু বাতাসের মধ্য দিয়ে যেতে পারে, বেশি দূর যেতে পারে না। আলফা কণা বাতাসের মধ্য দিয়ে 6 সেন্টিমিটার ভেদ করে যেতে পারে না। আলফা কণাকে একটা কাগজ দিয়েই থামিয়ে দেওয়া যায়। আলফা কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। প্রতিপ্রভাটা কি? যে সকল পদার্থ আলো শোষিত করতে পারে, আলো শোষণ করার পর মুহূর্তেই সেখান থেকে আবার আলো নিঃসৃত হয়, এই ঘটনাটাই হলো প্রতিপ্রভা। আবার এখানটা বলা আছে যে অন্য তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হতে নিঃসৃত আলো, একই কথা। 11 নম্বর যে পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলফা কণা যেহেতু 2টি প্রোটন ও 2টি নিউট্রন দিয়ে তৈরি, তাহলে 2টি প্রোটন এবং 2টি নিউট্রনের যোগফল হলো ভর সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা হলো কত? ভর সংখ্যা হলো 4। আর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হলো 2। তাহলে আলফা কণা 2টি প্রোটন এবং 2টি নিউট্রন দিয়ে তৈরি, তাই এটি যখন কোনো নিউক্লিয়াস থেকে বের হয় তখন সেই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা 2 কমবে এবং নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা 4 কমবে, এবং এই পারমাণবিক সংখ্যা কমে গিয়ে তখন নিউক্লিয়াসটা ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে আমরা হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি জানলাম? যে হিলিয়াম নিউক্লিয়াসের এর ভর সংখ্যা হলো 4 আর প্রোটন সংখ্যা হলো 2। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে যখন একটা হিলিয়াম নিউক্লিয়াস চলে যাবে তাহলে ওই মৌলের ভর সংখ্যা 4 কমবে এবং পারমাণবিক সংখ্যা 2 কমবে, এবং মৌলটা অন্য একটা মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে দেখো আলফা কণা নিঃসরণের সমীকরণ। তাহলে এক্স একটা মৌল আছে যার পারমাণবিক সংখ্যা হলো Z এবং ভর সংখ্যা হলো A। তাহলে যখন একটা এক্স মৌল থেকে যখন একটা হিলিয়াম নিউক্লিয়াস চলে যাবে তখন এই যে A থেকে এই 4 বিয়োগ হবে এবং Z থেকে এই 2 বিয়োগ হবে। তাহলে আমরা লিখলাম A-4 Z-2। এখন একটা উদাহরণ দিই আমরা, যেমন দেখো একটা উদাহরণ,
ইউরেনিয়ামের একটা আইসোটোপ, যার ভর সংখ্যা হলো 238 এবং পারমাণবিক সংখ্যা হলো 92। এখান থেকে যদি একটা আলফার কণা নির্গত হয়, তাহলে 238 থেকে 4 বিয়োগ হবে আর 92 থেকে 2 বিয়োগ হবে। তাহলে যে আমরা এটা লিখলাম, এই জিনিসটাই আমরা নিচে লিখছি যে 238 92 ইউ মানে ইউরেনিয়াম আইসোটোপ থেকে একটা আলফা রশ্মি নির্গত হয়, তখন ভর সংখ্যা 4 কমে হয় 234 এবং পারমাণবিক সংখ্যা 2 কমে হয় 90। তাহলে 90টা হলো কোন মৌলের পারমাণবিক সংখ্যা? থোরিয়াম। তাহলে আমরা এটা থোরিয়াম লিখলাম TH। আমরা এবার আরও কয়েকটা মৌল থেকে আলফা কণা নির্গমনের পরে কি হয় সেটা একটু দেখব। আমরা যদি 2 নাম্বার দিয়ে লিখি যে কার্বন 14 থেকে একটা আলফা কণা চলে যাবে, তাহলে কার্বন পারমাণবিক সংখ্যা হলো 6, এটাই থেকে একটা আলফা কণা নির্গত হবে। তো একটা আলফা কণা নির্গত হলে 14 থেকে 4 যাবে, 14 থেকে 4 গেলে হয় 10 আর 6 থেকে 2 গেলে হয় 4। এখন কোন মৌলের পারমাণবিক সংখ্যা 4? সেটা হলো বেরিলিয়াম। এই আমরা বেরিলিয়াম লিখি। অর্থাৎ কার্বন 14 থেকে যখন একটা আলফা কণা নির্গত হবে, তখন এই কার্বন পরিবর্তিত হয়ে হবে হলো বেরিলিয়ামে, বেরিলিয়ামের আইসোটোপে পরিণত হবে। আমরা যদি আরও একটু উদাহরণ দিতে চাই, যেমন রেডিয়ামের একটা আইসোটোপ, যার ভর সংখ্যা হলো 226 আর রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 88 রেডিয়াম। এখান থেকে একটা আলফা রশ্মি নির্গত হলো, তাহলে 226-এর পরিবর্তে হবে হলো 222, 4 বিয়োগ যাবে আর 88 থেকে 2 বিয়োগ যাবে, 88 থেকে 2 বিয়োগ গেলে থাকে হলো 86। 86 পারমাণবিক সংখ্যা কোন মৌলের? সেটা হলো রেডন। তাহলে আমরা একটা রেডন লিখলাম। আমরা যদি আরেকটা মৌল নেই, যেমন রেডনের কথাই চিন্তা করি, রেডন আইসোটোপ এখান থেকে চলে যাচ্ছে হলো একটা হিলিয়াম। তো 222 থেকে 4 গেলে থাকে হলো 218 আর 86 থেকে 2 গেলে থাকে হলো 84। তাহলে 84 কোন মৌলের পারমাণবিক সংখ্যা? 84 নাম্বার মৌলটা হলো পোলোনিয়াম। তাহলে এখানে লিখলাম হলো পোলোনিয়াম। আমরা যদি আরেকটা মৌল লিখি, যেমন জেননের একটা আইসোটোপ, যার ভর সংখ্যা হলো 152 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 54। এটা হলো জেননের একটা আইসোটোপ। এখান থেকে একটা আলফা কণা নির্গত হলো, তাহলে 152 থেকে 4 গেলে থাকে কত? 148 আর 54 থেকে 2 গেলে থাকে হলো 52। মৌলটা হলো টেলোরিয়াম। এখন যদি আমরা এইভাবে চিন্তা করি, রেডিয়ামের যে আইসোটোপটা আছে সেই আইসোটোপ আমরা লিখলাম এখান থেকে 2টা আলফা কণা নির্গত হলো। দুইটা আলফা কণা যদি নির্গত হয় তাহলে কি ঘটনা ঘটে? তাহলে 2টা আলফা কণার জন্য ভর সংখ্যা 4 দুগুণে 8 কমবে, তাহলে 226 থেকে যদি 8 কমে তাহলে থাকে কত? 218 আর 88 থেকে এখান থেকে কমবে কত? 2 দুগুণে 4, 88 থেকে 4 গেলে থাকে হলো 84। তাহলে 84 কত নাম্বার মৌল? 84 হলো পোলোনিয়াম। তাহলে এটা হবে হলো পোলোনিয়াম। তাহলে এইভাবে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল থেকে
আলফা কণা নির্গত হওয়ার পর ভিন্ন একটা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ ভিন্ন একটা মৌলে পরিণত হয়। তো এবার আমরা যাব বিটা রশ্মি বা বিটা কণা সম্পর্কে একটু জানব। বিটা কণা সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন আছে সেই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন তৈরি হয় আর হলো একটা ইলেকট্রন তৈরি হয়। এই ইলেকট্রনটাই আসলে বিটা রশ্মি কণা হিসেবে নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। তাই আমরা লিখতে পারি, এবং এই ইলেকট্রনটাকে যখন সমীকরণের মধ্যে আমরা নেব তখন এটাকে লেখা হয় হলো এইভাবে, ভর সংখ্যা হলো 0 আর প্রোটন সংখ্যা এখানে লেখা হয় হলো -1। তো আমরা আরও বিস্তারিত জানবো, আর একটু পড়ে নেই আমরা যে বিটা কণা আসলে একটি ইলেকট্রন। যখন আমরা সমীকরণ তৈরি করব তখন ইলেকট্রনটাকে এইভাবে লিখব, বিটা কণা ঋণাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণা। বিটা কণা ঋণাত্মক চার্জযুক্ত হওয়ায় বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দিয়ে একে বা এর গতিপথকে প্রভাবিত করা যায়। বিটা কণার ভর আলফা কণার চেয়ে কম, এর ভর ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ 9.11 × 10⁻³ কেজি। বিটা কণা পদার্থের অণুপরমাণুকে আলফা কণার চেয়ে কম তীব্রভাবে আয়নিত করতে পারে। বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে অনেক বেশি। বিটা কণা কাগজ ভেদ করতে পারে। বিটা কণাকে 3 থেকে 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দিয়ে থামিয়ে দেওয়া যায়। বিটা কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। বিটা কণার বেগ আলোর বেগের শতকরা 50 ভাগ, তবে শতকরা 98 ভাগ পর্যন্ত হতে পারে। আচ্ছা, প্রতিপ্রভা আমরা এর আগে পড়েছি। এখন 11 নম্বর যে পয়েন্টটা, এইটা আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু একটু আগে দেখাইছিলাম যে একটা নিউট্রন কণা ভেঙে, এটা হলো চার্জহীন, একটা প্রোটন তৈরি করে এবং সেটা হলো ধনাত্মক চার্জযুক্ত, আর একটা হলো ইলেকট্রন তৈরি করে, ইলেকট্রনটা ঋণাত্মক চার্জযুক্ত। এটাই হলো বিটা কণা হিসেবে বের হয়। তাহলে দেখো, বিটা বিকিরণে নিউক্লিয়াসে একটি নিউট্রন কমে যায়। একটি নিউট্রন ভেঙে যাওয়ার অর্থই হলো একটি নিউট্রন কমে যাওয়া, এবং একটি প্রোটন বাড়ে, একটা প্রোটন বেড়ে যায়। ফলে নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা একই থাকে, উপরন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। আচ্ছা, বিটা কণার নিঃসরণের সমীকরণ দেখো, একটা মৌল আছে হলো এক্স মৌল, যার ভর সংখ্যা এ এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হলো জেড। যখন একটা মৌলের নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন বের হবে, তখন যে নতুন মৌলটা তৈরি হবে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা যা আছে তাই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, কারণ এই যে একটা প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এই সমীকরণটাই মূলত আমাদের বিটা নিঃসরণের সমীকরণ। বিটা নিঃসরণ আবার 2 প্রকার আছে, একটা হলো বিটা ঋণাত্মক নিঃসরণ বা বিটা -ডিকে, আর একটা হলো বিটা ধনাত্মক নিঃসরণ বা বিটা পজিটিভ ডিকে। এখন দেখো, বিটা ঋণাত্মক বিকিরণ আমরা আসলে বিটা বিকিরণ বলতে, আমরা এই ক্লাসে 9ম-10ম শ্রেণীতে বিটা বিকিরণ বলতে ধনাত্মক ঋণাত্মক দুইটাই বুঝবো, কিন্তু যখন আমরা একটা মৌল থেকে বিটা বিকিরণটা সমীকরণ আকারে দেখাবো, তখন আসলে বিটা ঋণাত্মক বিকিরণটাই দেখাবো। অর্থাৎ ওই মৌল থেকে, ওই মৌলের নিউক্লিয়াস থেকে
একটা ইলেকট্রনের নির্গমনকেই দেখাবো। তো বিটা বিকিরণের তোমাদের বইয়ের ভিতরে এইভাবে আছে যে একটা চার্জহীন নিউট্রন ভেঙে গিয়ে একটা ধনাত্মক প্রোটন এবং একটা ইলেকট্রন এবং এই যে ভি বার যেটা আছে এটাকে বলা হয় হলো অ্যান্টি নিউট্রনো, নিউট্রনের প্রতিপদার্থ অর্থাৎ নিউট্রনের বিপরীত পদার্থ। তাহলে এই যে যে ইলেকট্রনটা আছে এটাই হলো বিটা কণা। তারপরে আরেকটা বিটা ধনাত্মক কণা, বিটা ধনাত্মক বিকিরণ আছে বা বিটা ধনাত্মক ডিকে আছে, সেটা হলো একটা প্রোটন ভেঙে একটা চার্জহীন নিউট্রন এবং ইলেকট্রনের প্রতিপদার্থ পজিট্রন, এই পজিট্রনকে এভাবে লেখা হয় এর ই মাইনাস তারপরে প্লাস, ই মাইনাস হলো ইলেকট্রন আর ই মাইনাস প্লাস হলো পজিট্রন, ইলেকট্রনের প্রতিপদার্থ অর্থাৎ ইলেকট্রনের বিপরীত পদার্থ। আর একটা তৈরি হয় হলো ভি নিউট্রনো, নিউট্রনো হলো ভি আর অ্যান্টি নিউট্রনের উপরে একটা বার দেওয়া হয়। এই সম্পর্কে তোমরা উপরের ক্লাসে জানবে। এখন বিটা কণা নিঃসরণের যে সমীকরণটা এটা আমরা একটু আগে দেখেছি। তা আমরা কোনো নিউক্লিয়াস থেকে বিটা নিঃসরণের সমীকরণকে এই হিসাবেই চিন্তা করব। তো এটা আসলে কি? এইটা যে নিউক্লিয়াস থেকে যখন একটা বিটা কণা নির্গত হয় তখন যে নতুন মৌলটা তৈরি হবে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আগের মৌলের ভর সংখ্যার সমান থাকবে এবং আগের মৌল থেকে একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, প্রোটন সংখ্যা বেড়ে যাবে। আর এই যে হলো বিটা নিঃসরণ, এটাকে এভাবে লেখা হয়। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন থোরিয়াম 234 হলো থোরিয়ামের ভর সংখ্যা, মানে থোরিয়ামের আইসোটোপের ভর সংখ্যা হলো, থোরিয়ামের অনেকগুলি আইসোটোপ আছে, তার মধ্যে একটা আইসোটোপ হলো থোরিয়াম 234। তাহলে ভর সংখ্যা হলো 234 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 90। এখান থেকে যখন একটা বিটা কণা নির্গত হবে তখন দেখো এই ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, ভর সংখ্যা যা আছে তাই থাকবে, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 90 ছিল, 1 বেড়ে গেছে 91 হয়েছে। তাহলে 91 পারমাণবিক সংখ্যা কোন মৌলের? 91 পারমাণবিক সংখ্যা হলো প্রোটেক্টিনিয়াম Pa। তো আমরা এই যেটা লিখলাম প্রোটেক্টিনিয়াম। তো আমরা বিটা কণার আরও কয়েকটা উদাহরণ আমরা একটু দেওয়ার চেষ্টা করি। সেটা হলো কার্বন 14 থেকে একটা বিটা কণা নিঃসরণ হলে কি ঘটে? কার্বন 14, এটাকে লেখা হবে 14(6) কার্বন। এখান থেকে বের হবে কি? একটা বিটা কণা। তাহলে 0-1e। তো এখন দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে 6 আর 1 হবে কত? 7। এখন 7 নম্বর মৌলটা কি? পর্যায় সারণীর 7 নম্বর মৌলটা হলো নাইট্রোজেন। তাহলে দেখো কার্বন 14 থেকে যখন একটা বিটা কণা নির্গত হয় তখন সেই মৌলটা পরিবর্তিত হয়ে নাইট্রোজেনে পরিবর্তিত হয়। তা আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো পোলোনিয়ামের একটা আইসোটোপ যার ভর সংখ্যা হলো 218 আর পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 84। পোলোনিয়াম এখান থেকে একটা বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে ভর সংখ্যা যা আছে তাই থাকবে 218 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে। তাহলে ছিল 84, এটা হয়ে যাবে হলো 85। তাহলে 85 যদি হয় তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 85? পর্যায় সারণীতে 85 নম্বর মৌলটা কি? সেটা হলো অ্যাস্টাটাইন 80। আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন থেলিয়ামের একটা আইসোটোপ যার ভর সংখ্যা হলো 210 আর থেলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 81 আর থেলিয়ামের প্রতীক কি লেখা হয়? Tl। এখান থেকে একটা বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে ভর সংখ্যা 210 ঠিকই থাকবে,
আর 81 ছিল পারমাণবিক সংখ্যা, সেটা হয়ে যাবে কত? 82। তাহলে 82 নম্বর মৌল কোনটা? 82 নম্বর মৌল হলো লেড। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যেমন আয়োডিনের একটা আইসোটোপ যার ভর সংখ্যা হলো 131 আর আয়োডিনের পারমাণবিক সংখ্যা হলো 53। এখান থেকে একটা বিটা কণা নির্গত হলো, তাহলে 131 ঠিকই থাকবে আর 53 হয়ে যাবে কত? 54। তাহলে 54 নাম্বার মৌলটা কি? সেটা হলো জেনন। গেল এটা। এখন যদি আমরা আরেকটা উদাহরণ টানি, যে একটা মৌল একটা নিউক্লিয়াস থেকে 2টা বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? যেমন ইউরেনিয়ামের আইসোটোপটাই ধরি, যার ইউরেনিয়ামের একটা আইসোটোপ যার ভর সংখ্যা হলো 238 আর পারমাণবিক সংখ্যা হলো 92। এই হলো ইউরেনিয়াম। তো এখান থেকে কয়টা বিটা কণা যাচ্ছে? 2টা বিটা কণা যাচ্ছে। 2টা বিটা কণা গেলে ভর তো একই থাকবে, 2টার 4টা যাই যাক, ভর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে ভর গুণের কোনো পরিবর্তন নাই। আর 2টা দেখো এখানে গুণফল হলো 2, তাহলে 2টা বিটা কণা গেলে পারমাণবিক সংখ্যা 2 বাড়বে, তাহলে 92 হয়ে যাবে কত? 94। তাহলে 94 মৌলটার নাম কি? 94 মৌলটার নাম হলো প্লুটোনিয়াম, PU। এইভাবে একটা মৌলের নিউক্লিয়াস থেকে যে বিটা কণা নির্গত হয় এবং বিটা কণা নির্গত হওয়ার পর মৌলটার কি পরিবর্তন ঘটে, অন্য মৌলের পরিবর্তিত হয়, সেটা দেখানো হলো। এখন আমরা যাব হলো গামা রশ্মি সম্পর্কে। গামা রশ্মি সম্পর্কে দেখো একটু বলে নেই। গামা রশ্মিকে কিন্তু গামা কণা বলা যাবে না, কারণ এটা প্রকৃতপক্ষে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে দেখো গামা রশ্মি আসলে শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, কম্পন অনেক বেশি। গামা রশ্মি চার্জহীন হওয়ায় গামা রশ্মিকে বিদ্যুৎ অথবা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না। গামা রশ্মির ভর নেই। গামা রশ্মি দুর্বলভাবে পদার্থের অণুপরমাণুকে আয়নিত করতে পারে। গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি। গামা রশ্মি কাগজ এবং অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে, অন্যান্য জিনিসকেও ভেদ করতে পারে। গামা রশ্মিকে 3 থেকে 5 সেন্টিমিটার পুরো সীসার পাত দিয়ে থামিয়ে দেওয়া যায়। তারপরে দেখো গামা রশ্মি জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। গামা রশ্মির বেগ আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 11 নম্বর খুবই গুরুত্বপূর্ণ কথা। 11 নম্বরে আমি একটু বলে নেই, সেটা হলো কি, একটা মৌলের নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা বা বিটা কণা নির্গত হয় এবং নির্গত হওয়ার পর যে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই নিউক্লিয়াসটি থাকে উত্তেজিত অবস্থায়, অর্থাৎ তার মধ্যে অনেক শক্তি সেটার ভিতরে জমা থাকে, তখন সেই উত্তেজিত নিউক্লিয়াসটি এই বাড়তি শক্তি বিকিরণ করে তার উত্তেজনা প্রশমন করে, অর্থাৎ তখন নিউক্লিয়াসটি নিরুত্তেজ হয়। এই বাড়তি শক্তি গামা রশ্মি হিসেবে বের হয়। আর গামা রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তনটা কি হয়? একটা মৌল থেকে, একটা উত্তেজিত মৌল থেকে, অর্থাৎ কোনো একটা মৌল থেকে যখন আলফা বা বিটা কণা নির্গত হয়, তখন নতুন মৌলের যে নিউক্লিয়াসটা তৈরি হয় সেটা থাকে উত্তেজিত, এক্সাইটেড থাকে। সেটা কি করে? এবং তার মধ্যে থাকে প্রচুর শক্তি। এখন এই শক্তিটা বের হয়ে যায়,
কীভাবে এই গামা হিসাবে, গামারশ্মি হিসাবে শক্তিটা বের হয়ে যায়। গামারশ্মি শক্তি হিসাবে বের হয়ে গেলে তখন নিউক্লিয়াসটি নিরুত্তেজ হয়, অর্থাৎ প্রশমিত হয়, স্টেবল হয়। এই হলো গামারশ্মির ধর্ম। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন টেলুরিয়াম। টেলুরিয়াম থেকে দেখো এখানে একটা বিটা কণার বের করে দেখানো হচ্ছে। টেলুরিয়াম থেকে একটা বিটা কণা চলে যাচ্ছে। তাহলে টেলুরিয়াম থেকে বিটা কণা চলে গেলে ভর সংখ্যা 127 ঠিকই থাকবে, আর প্রোটন সংখ্যা 52 আছে, সেটা হয়ে যাবে কি 53। তাহলে 53 নাম্বার মৌলটা কি? সেটা হলো আয়োডিন। এবং এই অবস্থায় এই বিটা কণা চলে যাওয়ার পর যে টেলুরিয়াম আয়োডিনে পরিবর্তিত হলো, তখন এই আয়োডিনটা উত্তেজিত অবস্থায় থাকে, অর্থাৎ তার মধ্যে প্রচুর শক্তি থাকে। সেই শক্তিটাকে বের করে দেয় কি হিসেবে? গামারশ্মি হিসেবে। এই যে গামারশ্মি হিসেবে তখন শক্তিটা বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন উত্তেজিত আয়োডিনটা নিরুত্তেজে পরিণত হয়। তো এই হলো আলফা বিটা গামারশ্মি সম্পর্কে ধারণা। এবার আমরা এক নজরে আলফা বিটা গামারশ্মির একটু তুলনামূলক চিত্র দেখি। দেখো স্ক্রিনে তোমরা তুলনা পাচ্ছ। প্রথমে আসি হলো প্রকৃতি। প্রকৃতি হলো কি? আলফা কণা হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস, বিটা কণা একটা ইলেকট্রন, আর গামারশ্মি হলো একটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আধান: আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, বিটা কণা ঋণাত্মক চার্জযুক্ত, আর গামারশ্মি চার্জহীন। ভর: আলফা কণার ভর হলো 6.64 × 10⁻⁻27 কেজি। বিটার কণার ভর হলো ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ 9.11 × 10⁻31 কেজি। আর গামারশ্মির ভর নেই। ভেদন ক্ষমতা: আলফা রশ্মির ভেদন ক্ষমতা অনেক কম, বিটা কণার ভেদন ক্ষমতা মাঝারি, অর্থাৎ আলফার চেয়ে বেশি এবং গামার চেয়ে কম, আর গামারশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আয়নায়ন ক্ষমতা: আলফা কণার আয়নায়ন ক্ষমতা বেশি, অর্থাৎ সে বাতাসের অণুপরমাণুকে তীব্রভাবে আয়নিত করতে পারে। বিটা কণা আলফার চেয়ে বেশি এবং গামার চেয়ে কম তীব্রভাবে আয়নিত করতে পারে অণুপরমাণুকে। আর গামারশ্মি একেবারেই অনেক কম তীব্রভাবে অণুপরমাণুকে আয়নিত করতে পারে। গতিবেগ: আলফা কণার গতিবেগ অনেক কম, আলোর বেগের 10%। বিটা কণার গতিবেগ মাঝারি, আলোর বেগের 50%, তবে 98% পর্যন্ত হতে পারে। আর গামারশ্মির বেগ হলো আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। প্রতিবন্ধকতা: আলফা কণাকে একটা কাগজ দিয়েই থামানো যায়, বিটা কণাকে 3 থেকে 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দিয়ে থামানো যায়, আর গামারশ্মিকে 3 থেকে 5 সেন্টিমিটার পুরু সীসার পাত দিয়ে থামিয়ে দেওয়া যায়। এবার আসো আলফা বিটা গামা সম্পর্কে আমরা একটা ভিডিও দেখি। বায়ুশূন্য স্থানে একটি সীসার ব্লকে কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ও সামনের দিকে একটি ফটোগ্রাফিক প্লেট রাখা হয়। এক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মিগুলি সোজা পথে এসে ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে। তবে রশ্মিগুলির দুপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করলে রশ্মিগুলি 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক্ষেত্রে সোজা পথে আসা রশ্মিটি নিস্তড়িত হওয়ায় নেগেটিভ বা পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না। আসলে রশ্মিটি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যাকে আমরা গামারশ্মি বলি। আবার পজিটিভ পাতের দিকে যাওয়া রশ্মিটি হলো নেগেটিভ আধানগ্রস্ত বা ইলেকট্রনের স্রোত, যা বিটা রশ্মি নামে পরিচিত। আবার নেগেটিভ পাতের দিকে যাওয়া রশ্মিটি হলো পজিটিভ আধানগ্রস্ত কণার স্রোত, যা আলফা রশ্মি নামে পরিচিত। আরও লক্ষ্য করি, আলফা রশ্মিটি সবচেয়ে কম বেগে ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে। এর কারণ হলো আলফা কণার ভর বিটা ও গামা রশ্মির চেয়ে বেশি। একটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের 4 গুণ।
যার মান 6.647 ইন্টু 10⁻⁻27 কেজি। অপরদিকে বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান, যা আলফা কণার ভরের চেয়ে কম। ফলে বিটা কণার গতিবেগ আলফা কণার চেয়ে বেশি হয় এবং রশ্মিটি আলফার তুলনায় বেশি বেগে প্লেটের উপর পড়ে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।